তো আমি বলেছিলাম যে আমি আরও 45টা কোশ্চেন ডিসকাস করব এবং এই 45টা আমরা আমাদের অক্সিজোমের একটা মক টেস্টে দিয়েছিলাম FST5। তো এই 45টা এমসিকিউ আমার মনে হয় গুরুত্বপূর্ণ এবং এই টপিকগুলো যে জায়গা থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেই প্যারাগ্রাফ সেই লাইন খুব ইম্পর্টেন্ট। তো আমি অলরেডি বলেছি আমার সাবজেক্ট জুলজির জন্য আমি একটা ম্যারাথন নিয়েছি, তারপরে এনসিইআরটির কিছু লাইন হাইলাইট করেছি এবং 45টা এমসিকিউ ডিসকাস করেছিলাম। আজকে শেষ 45টা এমসিকিউ ডিসকাস করছি। আর এর বাইরে যে দু তিনটে ওয়ান শট এই চ্যানেলে যা রয়েছে জুলজির ব্যাপারে সেইটুকু যথেষ্ট আমার মনে হয় নিট 2025-এর জন্য। অনলি বাই সেক্সুয়াল মিনস তার মানে বেসিক্যালি এটা টিনোফোরার কথা বলা হচ্ছে, কারণ আমরা জানি টিনোফোরা তারাই একমাত্র বাই সেক্সুয়াল মিনস মানে নর্মালি এদের মধ্যে করে। তো এখানে বাকি আমি যাদেরকে দেখছি ওবেলিয়া, ওবেলিয়া মানে হচ্ছে সিলেন্ড্রেটা যার মধ্যে পলিপ মেডুসা দুটোই থাকে এবং আমরা জানি পলিপ থেকে মেডুসা এইটা হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে আর মেডুসা থেকে পলিপ হয় সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে। এবং আমরা জানি ওবেলিয়া হচ্ছে এমন একজন যার মধ্যে এই মেটাজেনেসিস বা অল্টারেশন অফ জেনারেশনটা দেখা যায়, তাই ওবেলিয়া হবে না। আমরা জানি স্পঞ্জিলা, আমরা জানি স্পঞ্জিলা এটা হচ্ছে স্পঞ্জ মানে পরিফেরা, তাদের মধ্যেও সেক্সুয়াল প্লাস অ্যাসেক্সুয়াল দুটোই দেখা যায়। ফাইসেলিয়াও সিলেন্ড্রেটা, তার মধ্যেও সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল দুটোই দেখা যেতে পারে। বাট প্লুরোব্রেকিয়া এবং টিনোপ্ল্যানা অর্থাৎ যারা টিনোফোরার মধ্যে পড়ে তারা হচ্ছে অনলি বাই সেক্সুয়াল মিনস। এক্সটার্নাল ফার্টিলাইজেশন অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট, তো এই জিনিসগুলো ভালো করে দেখবি। অল অফ দ্য ফলোয়িং আর কারেক্ট এক্সেপ্ট, কারেক্ট এক্সেপ্ট মানে তোকে কি জিজ্ঞাসা করেছে, ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। অল অফ দ্য ফলোয়িং আর কারেক্ট এক্সেপ্ট মানে তোকে ইনকারেক্ট কোনটা জিজ্ঞাসা করেছে। অল অফ দ্য ফলোয়িং আর ইনকারেক্ট এক্সেপ্ট মানে কারেক্ট জিজ্ঞাসা করেছে। আর একটা হয় অল অফ দ্য ফলোয়িং আর নট ইনকারেক্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনকারেক্ট, নট ইনকারেক্ট মানে কারেক্ট জিজ্ঞাসা করেছে। আবার যদি তোকে জিজ্ঞাসা করে নট ইনকারেক্ট এক্সেপ্ট, নট ইনকারেক্ট এক্সেপ্ট তাহলে তোকে কিন্তু আবার ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে, মানে ভালো করে বোঝ। নট ইনকারেক্ট মানে কারেক্ট, এক্সেপ্ট মানে ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে। তাহলে এই জিনিসগুলো কোশ্চেনে খেয়াল রাখবি, যথেষ্ট এই জিনিসগুলো খেয়াল রাখবি, এই জিনিসগুলো যথেষ্ট খেয়াল রাখবি যে কারেক্ট এক্সেপ্ট, ইনকারেক্ট এক্সেপ্ট। কারেক্ট এক্সেপ্ট মানে ইনকারেক্টটা জিজ্ঞাসা করেছে, ইনকারেক্ট এক্সেপ্ট মানে হচ্ছে কারেক্ট জিজ্ঞাসা করেছে, নট ইনকারেক্ট মানে কারেক্ট জিজ্ঞাসা করেছে, আর নট ইনকারেক্ট এক্সেপ্ট মানে ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে। আশা করা যায় এটুকু তোদের মাথা কাজ করবে। তো এক্সটার্নাল ফার্টিলাইজেশন কে দেখায় না, তাহলে এক্সটার্নাল ফার্টিলাইজেশন সবাই মানে কারা কারা দেখায় মোটামুটি তোর মাছেদের মধ্যে যারা অস্টিকথিস হয় বা তারা দেখায় এক্সটার্নাল ফার্টিলাইজেশন, বাট যারা কন্ড্রিকথিস হয় তারা ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখায়। তাহলে এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখায় না কে, তার মানে এর মধ্যে নিশ্চয়ই এমন কেউ আছে যে কন্ড্রিকথিস যে ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখায় এবং সেটা হচ্ছে প্রিস্টিস, তার নাম হচ্ছে সফিস এবং এরা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখায় কারণ এরা হচ্ছে কন্ড্রিকথিসের মধ্যে পড়ে, এরা হচ্ছে কন্ড্রিকথিসের মধ্যে পড়ে। তারপরে প্রশ্ন, তাই একটা তো হোমিওথার্ম পয়কিলোথার্ম ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন ইন্টারনাল ফার্টিলাইজেশন ইম্পর্টেন্ট। আর এইবার দেখ অল অফ দ্য ফলোয়িং আর নট ইনকারেক্ট এক্সেপ্ট, অল অফ দ্য ফলোয়িং আর নট ইনকারেক্ট, নট ইনকারেক্ট মানে কারেক্ট, এক্সেপ্ট মানে কোনটা ভুল জিজ্ঞাসা করেছে। তাহলে এবার আমি যদি পড়ি তাহলে ভুল এর মধ্যে কোনটা, নোটোকট মেজোরাম থেকে তৈরি হয়, ঠিক আছে, নোটোকট ডরসাল সাইডে থাকে, ঠিক আছে। স্কোলিওডন অ্যাসপা ডলিওলাম অর্থাৎ স্কলিওডন মানে কন্ড্রিকথিস, কন্ড্রিকথিসের নোটোকট পারসিস্টেন্ট থ্রু আউট লাইফ, এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তাহলে একমাত্র যেটা ভুল হতে পারে সেটা এটা, কারণ ল্যান্ডস্লেট লাইক অ্যানিমেল মানে কার কথা বলা হচ্ছে, কেফেলোকর্ডাটার কথা বলা হচ্ছে। এবং আমরা জানি কেফেলোকর্ডাটাতে থ্রু আউট বডি থ্রু আউট লাইফ থাকে, শুধু লেজে থাকে না, তাই এটা ভুল স্টেটমেন্ট। তাই নট ইনকারেক্ট এক্সেপ্ট মানে হচ্ছে ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে, তো এটা হচ্ছে ইনকারেক্ট। বাকি স্টেটমেন্ট এই আমি যা যা এমসিকিউ দিচ্ছি প্রতিটা স্টেটমেন্ট কিন্তু এক একটা এমসিকিউ হতে পারে, তাই প্রতিটা স্টেটমেন্টই গুরুত্বপূর্ণ, তাই পুরো প্রশ্নটাই খেয়াল করবি। এর মধ্যে কোনটা অড ওয়ান আউট জিজ্ঞাসা করেছে, খুব ভালো করে দেখলে মাথা গুলিয়ে যায়, বাট আমি যদি ভালো করে দেখি তাহলে অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন জিনিসটা কি, অ্যাডিনোসিন জিনিসটা হচ্ছে নিউক্লিওসাইড, কারণ অ্যাডিনিন হচ্ছে নাইট্রোজেনাস বেস, তার সঙ্গে আমি যদি সুগার যোগ করি তাহলে অ্যাডিনোসিন, তার সঙ্গে আমি যদি ফসফরিক অ্যাসিড যোগ করি তাহলে অ্যাডিনাইলিক অ্যাসিড, সেটা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে অ্যাডিনিন, অ্যাডিনোসিন এবং অ্যাডিনাইলিক অ্যাসিড, এই যে নাইট্রোজেনাস বেস নিউক্লিওসাইড নিউক্লিওটাইড এইগুলো সবকটা জানতে হয়। তাহলে অ্যাডিনিন অ্যাডিনোসিন অ্যাডিনাইলিক অ্যাসিড, তারপরে আরেকটা কি আছে গুয়ানিন গুয়ানোসিন গুয়ানাইলিক অ্যাসিড, ঠিক আছে। এইগুলো হলো পিউরিন। আর পিরিমিডিনের মধ্যে কি কি আছে, পিরিমিডিনের মধ্যে একটা নাইট্রোজেনাস বেস আছে সাইটোসিন,
একটা আছে থায়ামিন, একটা হচ্ছে ইউরাসিল। তাহলে সাইটোসিনটা হয়ে যাবে সাইটিডিন, সাইটিডাইলিক অ্যাসিড, থায়ামিন থায়ামিডিন, থাইমিডাইলিক অ্যাসিড, ইউরাসিন ইউরিডিন, ইউরিডাইলিক অ্যাসিড। তাহলে অ্যাডিনোসিন এটা কি? অ্যাডিনোসিনটা হচ্ছে নিউক্লিওসাইড। থায়ামিডিনটা কি? এটাও নিউক্লিওসাইড। ইউরিডিনটা কি? এটাও নিউক্লিওসাইড। বাট সাইটোসিনটা কি? এটা নাইট্রোজেনাস বেস। এটা হচ্ছে একমাত্র যেটা নাইট্রোজেনাস বেস, বাকিগুলো সবই হচ্ছে নিউক্লিওসাইড। তাই এই নাইট্রোজেনাস বেসের নাম নিউক্লিওসাইড, নিউক্লিওটাইডের এই কনসেপ্ট, এটা খুবই খুবই কাজে লাগবে, খুবই কাজে লাগবে। তাই এই নাইট্রোজেনাস বেস, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, এই ব্যাপারটা যেন একদম ক্লিয়ার থাকে। তারপরের প্রশ্ন আবার দেখ, অল দ্য ফলোইং আর ইনকারেক্ট এক্সেপ্ট জিজ্ঞাসা করেছে। ইনকারেক্ট এক্সেপ্ট মানে কারেক্ট জিজ্ঞাসা করেছে। এনজাইমের কি মানে কোনটা কারেক্ট? এনজাইমের অনলি টারশিয়ারি স্ট্রাকচার থাকে না, যে কোনো প্রোটিনের শুধুমাত্র টারশিয়ারি স্ট্রাকচার থাকতেই পারে না। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি সবই থাকবে, কোয়াটারনারি থাকতে না থাকতে পারে, বাট শুধু টারশিয়ারি হয় না। টারশিয়ারি তো হতে হলে তোর প্রাইমারি সেকেন্ডারি এগুলো লাগবে। তাই এটা ভুল স্টেটমেন্ট, এটা কারেক্ট নয়। উইথ ইনক্রিজ ইন সাবস্ট্রেট কন্ডিশন দ্য ভেলোসিটি ইনক্রিজেস অলওয়েজ। দেখে মনে হবে অ্যাপারেন্টলি ঠিক না, কারণ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আমি যদি বাড়াই তাহলে ভেলোসিটি ইনিশিয়ালি বাড়ে, তারপরে ওটা ফিক্সড হয়ে যায়, তারপরে একটা টাইম পরে আর বাড়ে না, এবং সেই ম্যাক্সিমাম ভেলোসিটিটাকে আমরা ভিম্যাক্স বলি, এবং ভিম্যাক্সের অর্ধেকের যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এটাকে আমরা কেএম বলি। তাহলে কেএম মানে হচ্ছে বেসিক্যালি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অ্যাট ভিম্যাক্স বাই 2। তার মানে এই যে বলছে যে যদি আমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াই ভেলোসিটি বাড়তেই থাকবে, না বাড়তে থাকবে না, একটা টাইম পরে গিয়ে এটা ফিক্সড হয়ে যাবে। তাহলে এটাও ভুল স্টেটমেন্ট। দুটো কম্পাউন্ড লিঙ্ক, লিঙ্ক কি লাইয়েজ করে? না, আমি বলেছি লিঙ্ক মানেই লাইগেজ, তাই এটাও ভুল স্টেটমেন্ট। লাইয়েজের কাজ কি? লাইয়েজের কাজ হচ্ছে ডবল বন্ড। লাইয়েজের কাজ হচ্ছে আদার দেন হাইড্রোলিসিস, আদার দেন হাইড্রোলিসিস, আদার দেন হাইড্রোলিসিস। মেটাল কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করে, দ্যাট ইজ ভেরি ট্রু। তো আমি বলেছি কোফ্যাক্টর সবসময় খুব ইম্পর্টেন্ট। তাহলে কোএনজাইম ট্রানজিয়েন্ট বন্ড, কোএনজাইম ট্রানজিয়েন্ট বন্ড হয়, ভিটামিন এক্সাম্পল হয় NAD হয়, এটা হচ্ছে কোএনজাইম। প্রস্থেটিক গ্রুপ টাইটলি বাউন্ড হয়, টাইটলি বাউন্ড হয়, এটার এক্সাম্পল হচ্ছে হিম, যেটা ক্যাটালেজ এবং পারক্সিডেজ এখানে থাকে। আর মেটাল, মেটাল কি হচ্ছে? মেটাল হচ্ছে কোঅর্ডিনেট বন্ড থাকে, এবং মেটালের এক্সাম্পল হচ্ছে জিঙ্ক, যেটা কার্বক্সি পেপটাইডেজের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই কোফ্যাক্টরের জায়গা ইম্পর্টেন্ট, এবং বাকি স্টেটমেন্টগুলো খুব 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 গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ। সেন্ট্রোমিয়ারের স্প্লিটিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা হচ্ছে এটা হচ্ছে ক্রোমোজোম, এইটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম আলাদা হয় কখন? ক্রোমোজোম আলাদা হয় কখন? ক্রোমোজোম আলাদা হয় কোথায়? মানে যখন ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যাচ্ছে, মানে দুটো ক্রোমোজোম দুদিকে চলে যাচ্ছে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যাচ্ছে, সেটা হয় হচ্ছে মিওসিস ওয়ানে। মিওসিস ওয়ানে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়, একটা ক্রোমোজোম এই সেলে চলে যায়, একটা ক্রোমোজোম ওই সেলে চলে যায়। তাহলে মিওসিস ওয়ানে কিন্তু ক্রোমোজোম স্প্লিটিং হয়, মানে মিওসিস ওয়ানে কোন দশায় এটা হয়? এটা অ্যানাফেজ 1 দশা হয়। বাট এখানে বলেছে স্প্লিটিং অফ স্পেন্ট্রোমিয়ার, মানে একটাতে তোর সেন্ট্রোমিয়ার রয়েছে, এই সেন্ট্রোমিয়ার স্প্লিট হচ্ছে, মানে এই সেন্ট্রোমিয়ার স্প্লিট হচ্ছে, সেন্ট্রোমিয়ার স্প্লিট। তো সেন্ট্রোমিয়ার স্প্লিট কোথায় হয়? মাইটোসিসে হয়, অ্যানাফেজে হয়, এবং মাইটোসিসের মতো মিওসিসের কোন দশা রয়েছে? মিওসিস 2। তার মানে অ্যানাফেজ 2তে, অ্যানাফেজ 2তে সেন্ট্রোমিয়ারের স্প্লিটিং হয়, আর অ্যানাফেজ 1-এ ক্রোমোজোম দুটোই আলাদা হয়ে যায়, বাট সেন্ট্রোমিয়ারের স্প্লিটিং কখন হয়? অ্যানাফেজ 2তে। আবার অড ওয়ান আউট জিজ্ঞাসা করে, যে কোনটা অড ওয়ান আউট? যদি ভালো করে দেখিস তাহলে টাইরোসিন, ট্রিপ্টোফ্যান এবং ফিনাইল অ্যালানিন তিনটেই হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, একমাত্র সেরিন অ্যারোমেটিক নয়, তাই এটা উত্তর হবে। তাহলে স্ট্রাকচার তোরা জানিস, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন এর অ্যারোমেটিক। বেসিক হচ্ছে লাইসিন, অ্যাসিডিক হচ্ছে অ্যাসপার্টেট গ্লুটামেট, এরা অ্যাসিডিক, এবং নিউট্রাল হচ্ছে ভ্যালিন। এগুলো তোরা আশা করা যায় জানিস, এবং বাকি যে তিনটে স্ট্রাকচার গ্লাইসিন, অ্যালানিন এবং সেরিনের স্ট্রাকচারও তোরা জানিস, যে সেরিনের মধ্যে হাইড্রক্সি মিথাইল গ্রুপটা থাকে আর এর জায়গায়। অল অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর নট ইনকারেক্ট মানে কারেক্ট, এক্সেপ্ট মানে ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে। নট ইনকারেক্ট মানে কারেক্ট, এক্সেপ্ট মানে ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে। রোল অফ অক্সিজেন ইন, যারা পড়াশোনা করেন তারা এই প্রশ্ন কঠিন লাগবে, বাট প্রথম স্টেটমেন্টে রোল অফ অক্সিজেন ইজ ইনসিগনিফিকেন্ট ইন রেসপিরেটরি রেগুলেশন। ইয়েস, দিস ইজ ট্রু। রেসপিরেটরি রেগুলেশনের মেন বস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এবং কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে H2CO3 তৈরি করে, তাই H+, তাই CO2 আর H+, এরাই হচ্ছে রেসপিরেটরি রেগুলেশনের মেন জিনিস। তাই এই স্টেটমেন্টটা হচ্ছে, এই যে স্টেটমেন্টটা রয়েছে এটাও কারেক্ট স্টেটমেন্ট। তোকে এখানে কি জিজ্ঞাসা করেছে? নট ইনকারেক্ট মানে কারেক্ট, এক্সেপ্ট মানে ইনকারেক্ট স্টেটমেন্ট জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমটাও কারেক্ট, শেষেরটাও কারেক্ট, এটা আমি বুঝে গেলাম। নিউমোটাক্স, এবার রেসপিরেটরি রিদম সেন্টার প্রেজেন্ট ইন দ্য মেরুলা, ইয়েস কারেক্ট, রেসপিরেটরি রিদম সেন্টার মেরুলাতে থাকে, এটাও 6th স্টেটমেন্ট। এবং রেসপিরেটরি রিদম সেন্টার যেটা মেরুলাতে থাকে
যেটা রেসপিরেটরি রিদম সেন্টার যেটা মেরুলাতে থাকে, রেসপিরেটরি রিদম সেন্টার যেটা মেরুলা, তাকে কন্ট্রোল করে কে? তাকে কন্ট্রোল করে ওপরে থাকা নিউমোট্যাক্সিক সেন্টার, যেটা পন্সে থাকে। তাহলে পন্সে থাকে নিউমোট্যাক্সিক সেন্টার, সেইটা কন্ট্রোল করে রেসপিরেটরি রিদম সেন্টার যেটা মেরুলাতে থাকে। তাহলে তিনটে স্টেটমেন্ট বোঝা যাচ্ছে এটা ভুল, তবুও একবার দেখি। নিউমোট্যাক্সিক সেন্টার ইনক্রিজ দ্য ডিউরেশন অফ ইন্সপিরেশন, না তোরা ভালো করে পড়বি, ইনক্রিজ করে না, ডিক্রিজ করে। ডিক্রিজ করে ডিউরেশন অফ দ্য ইন্সপিরেশনকে, এবং সেই জন্য এরা অল্টার করে এইভাবে। সো ইট নট ইনক্রিজ, ইট অ্যাকচুয়ালি এটা কমায়। তাই এটার উত্তর সি হবে। তারপরের প্রশ্নটা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভের স্ট্রেট লাইন প্রশ্ন। অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ এস শেপেড হয়, সিগময়েড শেপেড হয়, এবং এখানেও একটা টার্ম আছে, যেরকম ওখানে কেএম ছিল যে হাফ ভি ম্যাক্সে কত, এখানেও একটা টার্ম আছে যেটাকে আমরা বলি P50, অর্থাৎ 50% স্যাচুরেশনে। এদিকটা তো স্যাচুরেশন থাকে ওয়াই অ্যাক্সিসে, 50% স্যাচুরেশনে যেটা পার্শিয়াল প্রেশার, 50% স্যাচুরেশনে যেটা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, সেটাকেই আমরা P50 বলি। কারণ এক্স অ্যাক্সিসে PO2, ওয়াই অ্যাক্সিসে স্যাচুরেশন, তাহলে 50% স্যাচুরেশনের যেটা পার্শিয়াল প্রেশার সেটাকে আমরা P50 বলি। তার অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু দেখবি 30 মতো আসে, তো এটা হচ্ছে সিগময়েড। আর এই গ্রাফ ডান দিকে যাওয়া মানে কি? এই গ্রাফ ডান দিকে যাচ্ছে মানে হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে, হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে, মানে হিমোগ্লোবিন অক্সিজেনের অ্যাফিনিটি কমে যাচ্ছে। এবং হিমোগ্লোবিন অক্সিজেনের অ্যাফিনিটি কখন কমে যায়, কখন ছেড়ে দেয়? যখন অক্সিজেনের পরিমাণ কম, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, টেম্পারেচার বেশি। এবং কার্বন ডাই অক্সাইড বেশি মানে কি? কার্বনিক অ্যাসিড তৈরি হবে, মানে পিএইচ কম। তাহলে এই ফ্যাক্টরগুলো যদি হয় তাহলে হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দেবে। আর হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে কখন বাইন্ড করবে, অর্থাৎ অ্যাফিনিটি কখন বেশি থাকবে, অ্যাফিনিটি কখন বেশি থাকবে, এইটার জাস্ট উল্টো হবে, অর্থাৎ অক্সিজেন বেশি কার্বন ডাই অক্সাইড কম। তাই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে কোথায় বাইন্ড করে? অ্যালভিওলাইতে বাইন্ড করে। আর ছেড়ে দেয় কখন? ছেড়ে দেয় হচ্ছে টিস্যুতে। তাহলে যখন ছেড়ে দেয় তখন এই ফ্যাক্টরগুলো লাগে, যেটা টিস্যুতে হয়, এবং তখন আমরা রাইট শিফট পাই। তখন আমরা পাই হচ্ছে রাইট শিফট। তাহলে রাইট শিফট মানে অ্যাফিনিটি কম, টিস্যুতে হয় ফ্যাক্টর এইগুলো। আর লেফট শিফট মানে হচ্ছে যেটা অ্যালভিওলাইতে হয়, যেখানে অ্যাফিনিটি বেশি এবং সেখানে উল্টো ফ্যাক্টরগুলো হয়। কোনটা ট্রু ফলস? কার্বন ডাইঅক্সাইডের সলিউবিলিটি 10 to 15 টাইমস বেশি না, 20 to 25 টাইমস। এটা ফলস স্টেটমেন্ট, এটা ফলস স্টেটমেন্ট। ভালো করে দেখবি, কার্বন ডাইঅক্সাইড সলিউবিলিটি বেশি, এবং সেই জন্য বলছে ডিফিউশন অফ অক্সিজেন ইজ, প্রথম কথা ডিফিউশন অফ কার্বন ডাই অক্সাইড ইজ মোর, এটা তো ভুল স্টেটমেন্ট বটেই। কার্বন ডাই অক্সাইড ইজ মোর, কিন্তু কেন বেশি? কারণ সলিউবিলিটি বেশি তাই। কিন্তু কতটা বেশি? 10 থেকে 15 নয়, 20 থেকে 25 এনসিআরটিতে লেখা রয়েছে। তাই দুটোই ফলস স্টেটমেন্ট। তাই আশা করা যায় এটা ভুলিসনি। বারবার যেটা বলা হয়েছে যে এইখানে যে ডিফিউশনটা হয়, এখানে তিনটে লেয়ার থাকে, এটা অ্যালভিওলার এপিথেলিয়াল লেয়ার, তারপরে বেসমেন্ট সাবস্টেন্স, এবং তারপরে এন্ডোথেলিয়াল লেয়ার। এবং এইখানে যে ডিফিউশনটা হয় সেখানে কার্বন ডাই অক্সাইড কিন্তু বেশি ডিফিউশন হয়, অক্সিজেন কম হয়, কারণ কার্বন ডাই অক্সাইডের সলিউবিলিটি বেশি। অর্ডার 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 খুব সহজ, আমরা সবাই জানি। সব থেকে বেশি থাকে রেড ব্লাড সেল 45 থেকে 55 লক্ষ, তারপরে থাকে প্লেটলেট 1.5 থেকে 3.5 লক্ষ, তারপরে ডাব্লিউবিসি 4 থেকে 8,000, এইটাও তো মোটামুটি কারেক্ট। আর ডাব্লিউবিসির মধ্যে সব থেকে বেশি থাকে নিউট্রোফিল, তারপরে থাকে লিম্ফোসাইট, তারপরে থাকে মোনোসাইট, তারপরে থাকে ইওসোনোফিল, তারপরে থাকে বেসোফিল। এবারে মোটামুটি মিলিয়ে দেখি যে কোনটা মিলছে। লিম্ফোসাইটে মোনোসাইট বেসোফিল, লিম্ফোসাইট মোনোসাইট বেসো, প্রথমটাই তো মিলে যাচ্ছে। লিম্ফোসাইট মোনোসাইট বেসোফিল, এটাই প্রথমটাই মিলে যাচ্ছে। কারণ নিউট্রোফিলের থেকে তো থ্রম্বোসাইট বেশি নয়। থ্রম্বোসাইট মানে কি? থ্রম্বোসাইট মানে হচ্ছে তোর প্লেটলেট, থ্রম্বোসাইট মানে প্লেটলেট, তাই এটা তো নয়, ওইটাই উত্তর হবে। তাই অর্ডারগুলো দেখে নিস। আচ্ছা, ফাইব্রিনকে কে তৈরি করে? তাহলে আমরা জানি ক্লট বানানোর জন্য ফিব্রিনোজেন থেকে ফিব্রিন তৈরি হতে হয়। তা প্রশ্ন করে যে এটা কে করে? কে করে? থ্রম্বিন করে। আমরা সবাই জানি এটা কে করে? থ্রম্বিন করে। তাহলে থ্রম্বিন কোথা থেকে তৈরি হয়? প্রোথ্রম্বিন থেকে। প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন কে তৈরি করে? এইটা, এই যে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন, এটা তৈরি করে থ্রম্বোকাইনেজ, এই এনজাইমটা। এবং এই পুরো প্রসেসটার জন্য একটা আয়ন লাগে, সেটার নাম হচ্ছে ক্যালসিয়াম। এভি নোট কোথায় থাকে? আমরা সবাই জানি এভি নোট, এসএ নোট রাইট এট্রিয়ামে থাকে, এটা সবাই জানে। এভি নোট কোথায় থাকে? এভি নোটও রাইট এট্রিয়ামে থাকে। এভি নোটও রাইট এট্রিয়ামে থাকে। দেখ, পেস মেকার এসএ নোট, সে থাকে রাইট এট্রিয়ামে। এভি নোটও রাইট এট্রিয়ামে থাকে, নিচের দিকে থাকে টুয়ার্ডস দ্য সেপ্টাম, সেপ্টাম ঘেসে থাকে, এই দিকে থাকে এভি নোট, বাট দুটোই রাইট এট্রিয়ামে থাকে। ঠিক আছে, তাহলে রাইট এট্রিয়াম উত্তর হবে। ইসিজিতে কোন লিস্টটা থাকে না? ইসিজিতে কোনটা থাকে না? ইসিজিতে রাইট অ্যাঙ্কেলে থাকে না। ঠিক আছে, দুটো রিস্টেই থাকে আর বাঁ পায়ে থাকে, দুটো রিস্ট এবং বাঁ পায়ে থাকে। রাইট অ্যাঙ্কেল, রাইট অ্যাঙ্কেলে থাকে না ইসিজির লিড। তাহলে ইসিজির তিনটে লিড এবং এইভাবে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, বাট এই ডান পাটা থাকে না, ডান পাটা থাকে না। এইভাবে ট্রায়াঙ্গেল তৈরি করে একটা, রাইট রিস্ট, লেফট রিস্ট এবং লেফট অ্যাঙ্কেল,
এইটার মাঝে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে ইনথোভেন ট্রায়াঙ্গেল বলে, এবং এটা পুরো যে কারেন্টটা যাচ্ছে ওই ভেক্টর দিয়ে ওটা তৈরি করতে হয় আর কি। যাই হোক, অল অফ দ্য ফলোইং আর কারেক্ট এক্সেপ্ট মানে ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে, তাহলে ইনকারেক্ট তোকে জানতে চাইছে। হোল প্ল্যান্ট যখন তৈরি হয় ওটাকে টোটিপোটেন্সি বলে, ঠিক, এবং এই প্রপার্টিকে কাজে লাগিয়ে আমরা কি করি, মাইক্রো প্রোপাগেশন করি। মেরিস্টেম আর ফ্রি ফ্রম ভাইরাস, কারেক্ট। বাই মাইক্রো প্রোপাগেশন ইজ পসিবল টু অ্যাচিভ লার্জ নাম্বার অফ প্ল্যান্ট ইন লং ডিউরেশন। তারপর এটা দেখি, হোল প্ল্যান্ট কুড বি রিজেনারেটেড ফ্রম এক্সপ্ল্যান্ট, এইটাই হচ্ছে মাইক্রো প্রোপাগেশন প্রসেসটা। ইয়েস, দিস ইজ অলসো কারেক্ট। লার্জ নাম্বার অফ প্ল্যান্ট তো মাইক্রোপ্রোপাগেশন তৈরি করা যায়, বাট লং ডিউরেশনে নয়, শর্ট ডিউরেশনে। সো দিস ইজ একটা শব্দ জাস্ট চেঞ্জ আছে, যে অনেক সময় লাগে না অল্প সময় লাগে, তো এটা বেসিক্যালি ইনকারেক্ট স্টেটমেন্ট। তাই এই প্যারাগ্রাফ যেটা নতুন এনসিইআরটিতে রয়েছে ভালো করে পড়িস। নট ইনকারেক্ট মানে নট ইনকারেক্ট, নট ইনকারেক্ট মানে কারেক্ট জিজ্ঞাসা করেছে, ভালো করে পড়ে নিস। নট ইনকারেক্ট মানে কারেক্ট জিজ্ঞাসা করেছে, আর নট ইনকারেক্ট এক্সেপ্ট যদি থাকতো তাহলে ইনকারেক্ট জিজ্ঞাসা করতো। নট ইনকারেক্ট মানে কারেক্ট জিজ্ঞাসা করেছে। ফোর গাটের সাথে বাইন্ড করে না, মিড গাটের সাথে বাইন্ড করে। যদি আমরা জিনকে ঢোকাই ম্যাচিওর লিম্ফোসাইটে তাহলে কি পার্মানেন্ট কিওর? না, ম্যাচিওর লিম্ফোসাইট কিছুদিন পরে মরে যাবে, তাই পার্মানেন্ট কিওর নয়। পার্মানেন্ট কিওর হচ্ছে যদি তুই এমব্রায়োনিক স্টেজে ঢোকাতে পারিস। যার মধ্যে নর্মাল জিন রয়েছে তার ফটোগ্রাফিক ফিল্মে দাগ উঠবে না। না, আমি বলেছিলাম দাগ ভালো, নর্মাল হলে দাগ উঠবে, নর্মাল হলে দাগ উঠবে না বলেছে, তাই এটাও ভুল, কারণ নর্মাল হলে দাগ উঠবে, আর অ্যাবনর্মাল মিউটেটেড হয়ে গেলে দাগ উঠবে না অটো রেডিওগ্রাফিতে, যেখানে প্রোব ইউজ করা হয়। ট্রান্সজেনিক অ্যানিমেলের মধ্যে এমন জিন থাকে যে সেন্সিটিভ, ইয়েস দিস ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, লাস্ট স্টেটমেন্টটা কারেক্ট। ট্রান্সজেনিক অ্যানিমেল ইজ মোর সেন্সিটিভ। তাহলে দাগ ভালো, দাগ থাকলে নর্মাল জিন, দাগ না থাকলে মিউটেটেড জিন, এবং অটো রেডিওগ্রাফিতে প্রোব ইউজ করা হয়। স্টিকি এন্ড, জয়েন মানেই লাইগেজ, লিঙ্ক করা হচ্ছে, জয়েন করা হচ্ছে মানেই লাইগেজ। যদি বিটা গ্যালাক্টোসাইডে ঢুকিয়ে দিই রিকম্বিনেশন তাহলে কি হবে? দেখ, বিটা গ্যালাক্টোসাইডেজ নর্মালি নীল রং দেয়, ব্লু রং দেয়, কিন্তু যখনই তুই এখানে একটা ইনসার্ট ঢোকাচ্ছিস তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজের ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন হয়ে যাবে, অর্থাৎ বিটা গ্যালাক্টোসাইড নীল রং তৈরি করতে পারবে না, তাই কোনো কালার আসবে না, নো কালার। যদি রিকম্বিনেশন না হতো তাহলে নীল রং, যদি রিকম্বিনেশন হয় তার মানে বিটা গ্যালাক্টোসাইডেজ জিনটার ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন হয়েছে এবং কোনো কালার আমি দেখতে পাবো না। পিসিআর এ কি প্রাইমার ইউজ করা হয়? পিসিআর এ দেখবি স্মল কেমিক্যালি সিনথেটিক স্মল অলিগোনিউক্লিওটাইড, এনসিআরটিতে লেখা রয়েছে স্মল অলিগোনিউক্লিওটাইড ইউজ হয়। তাই পিসিআর এ কি কি স্টেপ? ডিন্যাচুরেশন, অ্যানিলিং এবং এক্সটেনশন, হাই টেম্পারেচার প্রসেস। এক্সটেনশনে ট্যাগ পলিমারেজ লাগে, এটা পুরোটা হাই টেম্পারেচার প্রসেস, যেখানে ডিন্যাচুরেশন বেশি হাই, এক্সটেনশন বেশি হাই, অ্যানিলিংটা রিলেটিভলি লো টেম্পারেচার, বাট এগুলো সবই হাই টেম্পারেচার প্রসেস এবং স্মল অলিগোনিউক্লিওটাইড প্রাইমার হিসাবে ইউজ হয়। নট ইনকারেক্ট এক্সেপ্ট, নট ইনকারেক্ট মানে কারেক্ট, কারেক্ট এক্সেপ্ট মানে ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে। তাহলে ইনকারেক্ট যদি জিজ্ঞাসা করে তাহলে আমি যা দেখতে পাচ্ছি, বায়োরিয়েক্টরের মধ্যে অ্যাজিটেটর সিস্টেম আছে, অক্সিজেন ডেলিভারি, ফোম কন্ট্রোল, টেম্পারেচার কন্ট্রোল, পিএইচ কন্ট্রোল, সব কটা ঠিক আছে, আমি বলে দিয়েছিলাম এই সমস্ত কিছু মনে রাখতে হবে। মোস্ট কমন স্টিরিং টাইপ ঠিক আছে। দ্য প্রসেস অফ রেগুলেশন, যদি বারবার পিসিআর করি তাহলে বিলিয়নস অফ ডিএনএ পাবো, এটাও ঠিক, কারণ বলেছিলাম একবার হলে এন, একবার হলে দুটো করে, তাহলে এন বার হলে 2 টু দি পাওয়ার এন হবে। বাট এটা কোনোদিন সেম হতে পারে? ডাউন স্ট্রিম প্রসেসিং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা হবে, এনসিআরটির লাইন অবভিয়াসলি আলাদা আলাদা, কোনোদিন সেম হয়? ডাউন স্ট্রিম প্রসেসিং কোনোদিন সেম হয় সবার জন্য? বলেছিলাম এই চারটা খুব ইম্পর্টেন্ট, এবং যেটা আমি সব সেটাই দিয়েছি, কঠিনই, বাট সবকটাই ইম্পর্টেন্ট। কিন্তু লেমুর লুমব্যাট নয়, অ্যান্টিটার লুমব্যাট হয়, আর লেমুর হচ্ছে স্পটেড কাসকাস, তাই এটা কিন্তু ভুল স্টেটমেন্ট। লেমুর এবং লুমব্যাটের এটা কিন্তু মিল নয়। জুরাসিক পিরিয়ড কোন সময় আসে? মেসোজোইক এরার মধ্যে আসে। তো বারবার বলেছি পিএমসি, প্যালিওজোইক, মেসোজোইক, সিনোজোইক এবং জুরাসিক আসে এর মধ্যে, এবং বাকি ওই চার্টে কি কি পড়তে হবে আমি বলে দিয়েছি। কোনটা ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে যদি ভালো করে দেখিস, বেনজোডায়াজিপিন ঘুমানো, যাতে ঘুম হয় না তারা বেনজোডায়াজিপিন খায়। ক্যানাবিনয়েড দিয়ে স্পোর্টসম্যান অ্যাবিউজ হয়। ওপিওয়েড রিসেপ্টার সিএনএস সিভিএসে তাকে কোক স্নট করে না, তাহলে কোথায় ভুল? ভুল হচ্ছে সিভিএস নয় ভাই, এটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। সিএনএসটা ঠিক আছে, বাট ওপিওয়েড রিসেপ্টার পেটে থাকে এবং ব্রেনে থাকে, ঠিক আছে? তাই হেরোইন যারা খায় তাদের পেট এবং মাথা দুটোই খারাপ হয়ে যায়। নট ইনকারেক্ট মানে কারেক্ট, এক্সেপ্ট মানে ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে, তাই এইগুলো ভালো করে খেয়াল করবি। নট ইনকারেক্ট এক্সেপ্ট মানে ইনকারেক্ট জিজ্ঞাসা করে, নট ইনকারেক্ট মানে কারেক্ট, এক্সেপ্ট মানে ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে। কোলোস্ট্রামে আইজিএ থাকে, সেল মিডিয়েটেড ইমিউনিটির জন্য গ্রাফট রিজেকশন হয়, হেপাটাইটিস ই সবই ঠিক আছে, মানে ভুল কোনটা? অবভিয়াসলি এটা, কারণ এখনকার দিনে অ্যালার্জি বেড়েছে না কমেছে? অবভিয়াসলি এখনকার দিনে অ্যালার্জি বেড়েছে, কারণ সেন্সিটিভিটিটা বেড়ে গেছে, কমেনি। সেন্সিটিভিটি যদি কমতো তাহলে দিনে দিনে অ্যালার্জি কমে যেত পৃথিবীতে, দিনে দিনে অ্যালার্জি কমছে না, বাড়ছে, লোকের মধ্যে অ্যালার্জি বাড়ছে, তার কারণ লোকে বেশি সেন্সিটিভ হয়ে যাচ্ছে। এটা নিয়ে লোকের অনেক ডাউট, বাট কোনো ব্যাপারই ডাউট নয় এর মধ্যে, কারণ এখানে
যে কটা জিনিস রোগের নাম লেখা রয়েছে প্রতিটা রোগের ভ্যাকসিন রয়েছে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে এমন একটা রোগ রয়েছে লোকে ব্যাকটেরিয়াল ভাইরাল ভাবে, দেখ ব্যাকটেরিয়াল ভাইরাল ভাবলে হবে না, কারণ নিউমোনিয়া ব্যাকটেরিয়াল, টিটেনাসও ব্যাকটেরিয়াল, স্মল পক্সও ভাইরাল, ডিপথেরিয়া ব্যাকটেরিয়াল, আর পোলিও ভাইরাল। তাহলে ভাইরাল ব্যাকটেরিয়াল দিয়ে তো অড ওয়ান আউট হচ্ছে না, বাট এদের মধ্যে একমাত্র রোগ স্মল পক্স যেটা পুরোপুরি এই পৃথিবী থেকে ইরাডিকেট হয়ে গেছে, এই রোগটা এখন আর হয় না, ইরাডিকেট হয়ে গেছে, বাকি রোগগুলো কিন্তু এখনো পৃথিবীতে এক্সিস্ট করে। হরমোনাল কন্ট্রাসেপটিভ সম্পর্কে কোনটা অড, তাহলে এর মধ্যে কোনটা হরমোনাল নয়, অবভিয়াসলি মাল্টিলোড, কারণ মাল্টিলোডটা কি, মাল্টিলোডটা হচ্ছে কপার রিলিজিং আইউডি, মাল্টিলোডটা কি কপার রিলিজিং আইউডি, মাল্টিলোড হচ্ছে কপার রিলিজিং আইউডি। বাকি তুই যে কটাই দেখতে পাচ্ছিস LNG-20 সেটা হরমোনাল আইউডি, ইমপ্ল্যান্ট হচ্ছে রডের মতো স্ট্রাকচার, তার মধ্যে হরমোন থাকে, পিলসেও হরমোন থাকে, তো সবার মধ্যেই হরমোন থাকে, বাট মাল্টিলোড হচ্ছে কপার রিলিজিং। এবং আইউডির কাজ, আইউডির কাজ, আইউডির কি কাজ এবং পিলসের কি কাজ, এইগুলো কিন্তু এই দুজনের ফাংশন, এই দুজনের ফাংশন কিন্তু ভালো করে এনসিইআরটি থেকে পড়ে যাবি। আর ইনকারেক্ট একসেপ্ট মানে কারেক্ট জিজ্ঞাসা করেছে, কারেক্ট জিজ্ঞাসা করেছে, এটা দরকার হলে এরকম প্রশ্ন না পাশে লিখে নিবি, আগেই প্রশ্নটা করে লিখে নিবি যে কি বার করতে বলেছে, নাহলে তোর মাথা বারবার তো আবার পড়ে আবার কি বললো, তাই লিখেই নিবি প্রথমে যে কি জানতে চেয়েছে, কারেক্ট না ইনকারেক্ট। All of the following are incorrect, মানে কারেক্ট জিজ্ঞাসা করে, চান্স অফ ফেলিওর ইজ লেস ইন ন্যাচারাল মেথড, না ন্যাচারাল মেথডে হাইয়েস্ট রিস্ক থাকে, উইথড্রয়াল মেথডে সব প্রেগনেন্সি হওয়ার চান্স বিশাল থাকে। হরমোন রিলিজিং আইউডি অ্যাডিশন প্রিভেন্ট ওভুলেশন, এনসিআরটিতে লেখা নেই, এনসিআরটিতে লেখা রয়েছে হরমোন রিলিজিং আইউডি দুটো কাজ করে, ইমপ্ল্যান্টেশনকে প্রিভেন্ট করে আর সার্ভিক্সকে হস্টাইল করে, এনসিআরটিতে ওভুলেশন লেখা নেই, অ্যাকচুয়ালি কিন্তু ওভুলেশনকে প্রিভেন্ট করে, বাট এনসিআরটিতে লেখা নেই, তাই আমি বাকি অপশন দেখছি। পিলস হ্যাভ লেসার সাইড এফেক্ট, ইয়েস, লোকে মনে করবে এটা বোধহয় ভুল স্টেটমেন্ট, না এটা এনসিআরটির লাইন যে পিলসের সাইড এফেক্ট খুব কম, লোকে মনে করবে পিলস হরমোন আছে সাইড এফেক্ট প্রচুর, কিন্তু এনসিআরটির লাইন এটা যে পিলস হ্যাভ লেসার সাইড এফেক্ট, তাই এটাই কারেক্ট স্টেটমেন্ট। রিভার্সিবিলিটি ইজ গুড ইন টিউবেক্টমি, না টিউবেক্টমি মানে ফ্যালোপিয়ান টিউব কেটে দিয়েছিস, আবার তুই দুদিন পরে মনে করলে আমি জোড়া লাগাবো, অত অত সহজ নয় ভাই, তাই রিভার্সিবিলিটি মোটেই গুড নয়, খারাপ রিভার্সিবিলিটি। আচ্ছা, দুটো বয়স থাকে, দুটো বয়স থাকে, সেক্সুয়াল ডিজিজ কোন বয়সে কমন, সেটা হচ্ছে 15 থেকে 24, আর অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা তোরা জানিস যে 12 থেকে 18 হচ্ছে অ্যাডোলেসেন্ট, দুটো আলাদা এজ। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হচ্ছে 15 থেকে 24 বছর বয়সের মধ্যে কমন। কেন প্রেগনেন্সিতে মায়েদের হরমোনাল লেভেল বেড়ে যায়, তার দুটো কারণ, এক তো হচ্ছে মায়ের নিজের জন্য বাড়ে, দুই বাচ্চার জন্য বাড়ে। এখানে বলে যে শুধুমাত্র বাচ্চার জন্য, না শুধুমাত্র বাচ্চার জন্য নয়, মায়ের মেটাবলিজমটাও বেড়ে যায়, তাই প্রথম স্টেটমেন্টটা কারেক্ট, বাট সেকেন্ড স্টেটমেন্টটা ইনকারেক্ট, কারণ বাচ্চা একমাত্র কারণ নয়, বাচ্চার জন্য তো বাড়ছেই মায়ের হরমোন, প্লাস মায়ের নিজের মেটাবলিজম বেড়ে যাচ্ছে বলেও বাড়ছে। 14 নম্বর দিনে মেনস্ট্রুয়াল সাইকেলে কি পিক নেয়, তাহলে 14 নম্বর দিনের আগে দুটো হরমোন পিক নেয়, একটা বেশি পিক নেয় যেটা এলএইচ, আর একটা ছোট পিক নেয় যেটা হচ্ছে এফএসএইচ। এবার অপশানে তো বোধ ছিল না, তাহলে একটাই অপশান ছিল সেটা হচ্ছে এলএইচ, তাই এলএইচ মার্ক করলাম, বেটার অপশান। কোরিওনিক ভিলাই কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে এন্ডোমেট্রিয়াম, এটা যার ওপর এই বাচ্চার যে আউটার সেল মাস, যেটা আউটার সেল ভিতরে এমব্রায়োব্লাস্ট, এই আউটার সেল মাস ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করে এবং এন্ডোমেট্রিয়ামের ওপর বসে প্লাসেন্টা তৈরি করে, তাহলে কোরিওনিক ভিলাই কার ওপর তৈরি হচ্ছে, আউটার সেল মাসের ওপর, যার আরেকটা নাম হচ্ছে ট্রোফোব্লাস্ট, আরেকটা নাম হচ্ছে ট্রোফোব্লাস্ট। এক্সটার্নাল জেনিটেলিয়া, এক্সটার্নাল জেনিটেলিয়া কখন তৈরি হয়, এক্সটার্নাল জেনিটেলিয়া কোথায় তৈরি হয়, কখন তৈরি হয়, এই চার্ট খুব 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 ইম্পর্টেন্ট, এই চার্ট খুব 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 ইম্পর্টেন্ট, এবং কখন কোনটা তৈরি হয় সেই তোর আইলিড থেকে আইল্যাশ থেকে এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জিনিস খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমি যদি মনে করি যে এক্সটার্নাল জেনিটেলিয়া হচ্ছে এন্ড অফ ফার্স্ট ট্রাইমেস্টারে তৈরি হয়, এন্ড অফ ফার্স্ট ট্রাইমেস্টারে তৈরি হয়, এন্ড অফ ফার্স্ট ট্রাইমেস্টার মানে 12 উইকসে তৈরি হয়, এন্ড অফ ফার্স্ট ট্রাইমেস্টার মানে 12 উইকসে তৈরি হয়। নর্মাল শেপের স্পার্ম কত হওয়া উচিত, 60%, আর মোটিলিটি কত হওয়া উচিত, 40%, তাহলে মোটিলিটি হচ্ছে 40% আর মরফোলজি হচ্ছে 60%। অ্যাকচুয়ালি এটা প্রিন্টিং মিস্টেক ছিল, এটা স্পার্মিওজেনেসিস দিতে চেয়েছিলাম আমি, স্পার্মিওজেনেসিস যে ফ্যাক্টরগুলো করে তারা কার কন্ট্রোলে থাকে, তো স্পার্মিওজেনেসিস এটা এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল, আদার দ্যান স্পারম্যাটোজেনেসিসকে কে কন্ট্রোল করে, অ্যান্ড্রোজেন, স্পারম্যাটোজেনেসিসকে অ্যান্ড্রোজেন কন্ট্রোল করে, বাট স্পার্মিওজেনেসিস এটাকে কে কন্ট্রোল করে, এটাকে কন্ট্রোল করে সার্টোলি সেল থেকে তৈরি হওয়া কিছু ফ্যাক্টর, আর সার্টোলি সেল কার আন্ডারে রয়েছে, এফএসএইচ এর আন্ডারে, এইটাই জানতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি, যে
স্পার্মিওজেনেসিস, এফএসএইচ, সার্টোলি সেল, এবং সেখান থেকে কিছু ফ্যাক্টর বেরোয় যেটা স্পার্মিওজেনেসিস করায়। এটাই আমি জানতে চেয়েছিলাম, বাট স্পার্মাটোজেনেসিস যেহেতু এসছে তাই স্পার্মাটোজেনেসিস অ্যান্ড্রোজেন করায়, বাট স্পার্মিওজেনেসিস সেটা সার্টোলি সেল করায়। ইনহিবিট দ্য ইউটিলাইজেশন অফ অ্যামাইনো অ্যাসিড, কার কথা বলা হচ্ছে? কর্টিসল। কর্টিসলের ফাংশন এটা কিন্তু ভালো করে পড়বি। অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এটা কিন্তু বিশাল ভালো করে পড়ে যাবি, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সব কিছু। অ্যান্ড্রোজেন কোথা থেকে তৈরি, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, এটা তুই চ্যালেঞ্জ করবি এই কোশ্চেনটাকে, কারণ চ্যালেঞ্জ করতেই পারিস তুই, কারণ দুটো জায়গায় দু রকম লেখা রয়েছে, তাই তুই চ্যালেঞ্জ করে দিবি এরকম প্রশ্ন এলে, তোর উত্তর তোর পুরো নম্বর পাওয়া উচিত। ক্লাস 11-এর বইতে লেখা রয়েছে যে অ্যান্ড্রোজেন তৈরি হয় লিডিক সেল থেকে, সেই জিজ্ঞাসা করেছে কোন সেল এবং সেই সেলটা কোথায় থাকে, তা লিডিক সেল কোথায় থাকে? ক্লাস 11-এ লেখা হচ্ছে লিডিক সেল থাকে ইন্টারটিউবুলার স্পেসে, এটা ক্লাস 11-এর এনসিইআরটিতে লেখা রয়েছে, আর ক্লাস 12-এর এনসিইআরটিতে লেখা রয়েছে ইন্টারস্টিশিয়াল স্পেসে। এবার অপশানে দুটোই রয়েছে, তুই দুটোই ঠিক হবে, বাট এই লাইনটা যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্লাস 11-এর লাইন, ইন্টারটিউবুলার স্পেস। বাট চ্যালেঞ্জ করে দিবি এরকম প্রশ্ন এলে, এরকম প্রশ্ন আসবে না, চাপ নিস না, এটা তুই কত ভালো করে এনসিইআরটি পড়েছিস সেটা দেখার জন্য। অ্যাডিসনস ডিজিজ এর ফিচার কি? অ্যাডিসনস ডিজিজ মানে কি? অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাকচুয়ালি অ্যাড্রিনাল কর্টেক্স সাপ্রেস হয় মেনলি, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হরমোনগুলো কমে যায়, তাতে কি হয়? উইকনেস এবং ফ্যাটিগ হয়। তারপরের প্রশ্ন, নট ইনকারেক্ট মানে কারেক্ট এক্সেপ্ট মানে ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে। ইনকারেক্ট কোনটা? ইলেকট্রিক্যাল সাইনাস আমাদের বডিতে কম, ফাস্টার হয়, রিসেপ্টর অফ দি ইলেকট্রাস পোস্ট, ভাই এইটা এই লাইনটা যে রিসেপ্টর পোস্ট সাইনাপটিক মেমব্রেন, এটা তো কেমিক্যাল সাইনাপ সম্পর্কে বলা হচ্ছে। ইলেকট্রিক্যাল সাইনাপসের আবার কিসের রিসেপ্টর, কিসের পোস্ট সাইনাপটিক মেমব্রেন, এরকম কাছাকাছি থাকে, দুম করে একটা থেকে আরেকটায় কারেন্ট চলে যায়। এই যে পোস্ট সাইনাপটিক মেমব্রেন রিসেপ্টর, এই লাইনটাই দিস ইজ ফর কেমিক্যাল সাইনাপস, নট ফর দিস। রিস্টোরিং দ্য রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কে করে? এটা অবভিয়াসলি পটাশিয়াম করে। তাহলে অ্যাকশন পোটেনশিয়ালকে ক্রিয়েট কে করে? সোডিয়াম। রিস্টোর কে করে? পটাশিয়াম। ডিপোলারাইজেশন সোডিয়াম, রিপোলারাইজেশন পটাশিয়াম। ভিজুয়াল, ট্যাকটাইল আর অডিটরি ইনপুটস আর ইন্টিগ্রেটেড ইন মিড ব্রেন। সামারিতে লেখা রয়েছে মিড ব্রেন হচ্ছে যারা এই জিনিসগুলোকে ইন্টিগ্রেট করে। সিনসাইটিয়ামকে মানে মাল্টি নিউক্লিয়েটেড নিউক্লিয়াস কার মধ্যে থাকে? তাহলে সেলের মধ্যে থাকে না, সেলের কথা বলা হচ্ছে। তাহলে এদের মধ্যে সেলকে, মাসেল সেল কোনটা? মাসেল সেল এদের মধ্যে হচ্ছে মাসেল ফাইবারের আরেক নাম হচ্ছে মাসেল সেল, মানে সেলটা হচ্ছে বেসিক্যালি আমরা মাসেল ফাইবার বলি। অল অফ দ্য ফলোইং আর কারেক্ট এক্স মানে ইনকারেক্ট জিজ্ঞাসা করে। মায়োসিন ইজ দ্য পলিমারিক প্রোটিন, এনজাইমটা লাইট মেরোমায়োসিনে থাকে। হেড হ্যাজ টু বাইন্ডিং সাইড, হেডের মধ্যে দুটো বাইন্ডিং সাইড থাকে এবং মোনোমারকে মেরোমায়োসিন বলে। ভাই হেডের মধ্যে তোর থাকে হচ্ছে এনজাইমটা, হেড হেভি মেরোমায়োসিনের পার্ট, নট লাইট মেরোমায়োসিন। সো দিস ইজ আ বেসিক্যালি ইনকারেক্ট স্টেটমেন্ট, সেটাই জিজ্ঞাসা করেছিল। কারেক্ট এক্সেপ্ট। ম্যাচ দ্য ফলোইং। হিঞ্জ জয়েন্ট নিতে থাকে, পাইভট জয়েন্ট অ্যাটলাস অ্যাক্সিস, স্যাডেল জয়েন্ট বেসিক্যালি থাম্বের এখানে থাকে, থাম্ব এবং তার সঙ্গে কার্পেল এবং থাম্ব, এবং গ্লাইডিং জয়েন্ট থাকে হচ্ছে কার্পেলসের মধ্যে। তাহলে 4, 2, 3, 1 অপশন ডি। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস যেখান থেকে রেনিন বেরোয়, মানে জাক্সটাগ্লোমেরুলার সেল যেখান থেকে রেনিন বেরোয়, এবং রেনিনরা কি করে? রেনিন আলটিমেটলি জিএফআরকে আবার বাড়িয়ে দেয়, মানে কমে যাওয়া জিএফআর, যদি জিএফআর কমে যায় তাহলে রেনিন বেরোয় এবং জিএফআর বেড়ে যায়, এবং সেই জেজিএ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস এটা তৈরি করে অ্যাফারেন্ট আর্টারিওল এবং ডিসিটি। শেষ প্রশ্ন, অল অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর নট ইনকারেক্ট মানে কারেক্ট, এক্সেপ্ট মানে ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে। 300 থেকে 1200 কর্টেক্স টু ইনার মেডুলা, এটা কিন্তু ভালো করে খেয়াল করি, আবার আউটার মেডুলা লিখলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। যাই হোক, এটা ইনকারেক্ট নয়, এটা কারেক্ট। দেখে তো সবই ঠিক মনে হচ্ছে, না ঠিক নয়। 6 টাইম না 4 টাইম, এটা এনসিইআরটিতে দেখবি লেখা রয়েছে, নট 6 টাইম, 4 টাইম কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করে। তো আমার মনে হয় এই যে প্রশ্নগুলো করলাম, এই লাইনগুলো করলাম, এই টপিকগুলো, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে করিস। এবং তার সঙ্গে আশা করা যায় যে ওইটা তো তোরা সবাই জানিস যে ছেলে না মেয়ে এটা ডিসাইড হয় কিন্তু স্পার্মের ওপর, কারণ স্পার্ম দু রকম হয়, এক্স স্পার্ম হয়, ওয়াই স্পার্ম হয়, ওভাম সবসময় এক্স হয়। তাহলে স্পার্ম যাবে, যদি স্পার্ম এক্সওয়ালা স্পার্ম যায় তাহলে মেয়ে হবে, যদি ওয়াইওয়ালা স্পার্ম যায় তাহলে ছেলে হবে। এটা 9-10 থেকে পড়ছিস যে স্পার্ম মানে বাবাই হচ্ছে সেক্স ডিটারমিনেশনের জন্য দায়ী। তো দ্যাটস ইট, অল দ্য বেস্ট। আজকে রাত 10টার সময় আমি লাইভে আসবো, তোদের সঙ্গে একটু কথা বলবো, ইন্টারাক্ট করবো। অক্সিজম নিট চ্যানেলে আমি আসবো, কথা বলবো, তোদের সঙ্গে একটু ডিসকাস করবো, কী চাপ লাগছে শুনবো। তাহলে দেখা হচ্ছে আজকে রাত 10টায় অক্সিজম নিট চ্যানেলে। ততক্ষণ অবধি পড়াশোনা করতে থাক, মাথায় শান্ত রাখ। অল দ্য বেস্ট।